হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে টপিক নিয়ে এসেছি সেই টপিকটা তোমাদের অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে প্রথম টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোলারাইজেবিলিটি। পোলারাইজেবিলিটি, ঠিক আছে? এই পোলারাইজেবিলিটিটা কি? দেখো, পোলারাইজেবিলিটি কি জিনিসটা কি, ঠিক আছে? তো ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে দুটো অপোজিট চার্জ বা কোনো ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে যদি কোনো, ঠিক আছে, মলিকুলস বা কিছু থাকে, তাহলে তার ইলেকট্রন যে ঘনত্ব, মলিকুলসের বাইরের যে ইলেকট্রন ঘনত্ব থাকে সেটার কি হয়, একটা মুভমেন্ট হয়, যার ফলে একটা ডেভিয়েশন সৃষ্টি হয়, একটা ডিস্টরশন অফ ইলেকট্রন সৃষ্টি হয় এবং শেপটাও কি হয়, ডিস্টর্টেড হয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত মুভমেন্টটা চলে যতক্ষণ না ইলেকট্রনটা কি হয়, ইকুইলিব্রিয়ামে চলে আসে ঘনত্বটা, ঠিক আছে? তো সাপোজ পোলারাইজেবিলিটিটা কি, ধরো এটা একটা কোনো ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক কিছু একটা, এবং এখানে কোনো মলিকুলস আছে, এর নিউক্লিয়াস এবং বাইরে কি হচ্ছে, ইলেকট্রন ঘনত্ব, ঠিক আছে? এই যে ইলেকট্রন ঘনত্ব, এই যারা কি হচ্ছে, অ্যাট্রাক্টেড হচ্ছে, এবং অ্যাট্রাকশনের ফলে কি হচ্ছে, এই ইলেকট্রনগুলো কিছুটা এইদিকে মুভ করে যাচ্ছে, ঠিক আছে, অপোজিট ইলেকট্রিক চার্জের উপস্থিতিতে, ঠিক আছে? এই যে ঘটনাটা ঘটে, ঠিক আছে, এটাকে বলা হয় পোলারাইজেশন। আর পোলারাইজেবিলিটি মানে এই যে পোলারাইজড হওয়ার টেন্ডেন্সি, ঠিক আছে, কার, ক্যাটায়নটা, ঠিক আছে, এটাকে আমরা বলি পোলারাইজেবিলিটি। আচ্ছা, এইবার জিনিসটা আস্তে আস্তে আমরা এর ভিতরে যাব। দেখো, এটা ডাইপোলের ফলেও সৃষ্টি হয়। তো অনেক সময় আমরা বেশিরভাগ দেখতে পাই যে এখানে একটা ধরো এরকম কোন যৌগ আছে, এটা একটা আছে, এর চারপাশে ইলেকট্রন, এর নিউক্লিয়াস, সেম পাশে একটা আছে, এর চারপাশে ইলেকট্রন, আর এটা নিউক্লিয়াস। তো দেখো, এই মলিকুলটা সাপোজ এ বি বা এ এ হতে পারে, আর এটা সাপোজ বিবি বা এ এ, সেম মলিকুলস হতে পারে বা ডিফারেন্স মলিকুলস নিতে পারি আমরা, ঠিক আছে? দেখো, এইখানে ঘটনাটা ঘটছে কি, অনেক সময় কি হয়, ডাইপোল আর ইনডিউস ডাইপোল, ধরো এটা কোনো ডাইপোল বা পোলার মলিকুল, এবং এর মধ্যে ডেল্টা পজিটিভ পার্ট আছে বা নেগেটিভ পার্ট আছে, আর এর মধ্যে ডেল্টা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে? উল্টোটাও রাখতে পারো, অসুবিধা নাই। এবার এ কি করবে, এর কাছে যে এলিমেন্টটা আছে, ঠিক আছে, তাকে কি করছে, এর নেগেটিভ চার্জের জন্য এখানকার ইলেকট্রনটা কি হচ্ছে, ডিস্টর্টেড, সরে যাচ্ছে, এবং এখানে ডেল্টা মাইনাস, এখানে ডেল্টা প্লাস তৈরি হচ্ছে। এই ধরনের, এটা কিন্তু ছিল না, এটা নন পোলার ছিল, কিন্তু কি হচ্ছে, পোলারে কনভার্ট হয়ে গেল ডিউ টু পোলারাইজেশন বা, ঠিক আছে, পোলারাইজেবিলিটির জন্য। কথাটা বুঝতে পারছো? এই যে ঘটনাটা ঘটছে, এই উৎপন্ন ডাইপোলটাকে আমরা অনেক বলে থাকি ইনডিউসড ডাইপোল, আর এটা কি ছিল, ডাইপোল। এবার দেখো এদের মধ্যে কি হচ্ছে, একটা অ্যাট্রাকশন বল এবার কাজ করতে স্টার্ট করে দিয়েছে,
একটা ডেভেলপড হচ্ছে, কি হচ্ছে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স ডেভেলপড হচ্ছে এই জায়গাটায়। এই যে অ্যাট্রাকটিভ ফোর্স ডেভেলপড হচ্ছে, এইটাকে আমরা, এই ধরনের ফোর্সকে আমরা কোন অ্যাট্রাকটিভ ফোর্স বলি? ডাইপোল ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। তো পোলারাইজেবিলিটির জন্য এই ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স ডেভেলপড হতেও দেখা যায়, এবং এটাকে ডিস্টরশন ফোর্সও বলে থাকি বা ডিসপারশন ফোর্সও বলে থাকি। আচ্ছা, ঠিক আছে, এইবার এই যে ইনডিউসড ডাইপোলটা সৃষ্টি হচ্ছে, এটা যদি মিউ ইনডিউস দিই, তাহলে মনে রাখবে এটা ইকুয়ালস টু আলফা ইন্টু ই, আলফা ইন্টু ই। ঠিক আছে, যেখানে ই হচ্ছে স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড আর আলফা হচ্ছে পোলারাইজেবিলিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে এর একক হয় সি মিটার স্কোয়ার। ঠিক আছে, অ্যান্ড ভি ইনভার্স। ঠিক আছে, সি মিটার স্কোয়ার ভি ইনভার্স। ভিটা হচ্ছে পোলারাইজেবিলিটি, ঠিক আছে, সিটা হচ্ছে বুঝতে পারছো যে ইলেকট্রিক চার্জ বা ইলেকট্রিক এটা ওর এককটা, আর মিটার স্কোয়ার মানে এরিয়া, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডাইপোল ইনডিউস ডাইপোলের ব্যাপার। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স পোলারাইজেবিলিটি। এসব ফ্যাক্টরসের আলোচনা করব যারা কি করে এই পোলারাইজেবিলিটিকে কি করে ইনফ্লুয়েন্স করে। তো আমরা পরপর টপিক দেখে দেখে টপিকগুলো দেখে আলোচনা করে নেব। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন আমরা কি দেখবো বললাম? ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স পোলারাইজেবিলিটি। ঠিক আছে, পোলারাইজেবিলিটি, এই যে একটা ইনফ্লুয়েন্স অফ পোলারাইজেবিলিটি, কি কি ফ্যাক্টর আমরা জিনিস ডিপেন্ড করে। ঠিক আছে, দেখো সিম্পল হিসাব দেখো, একটা ইলেকট্রন, একটা অ্যাটমসের বাইরের ইলেকট্রনসকে কি করছে, নিউক্লিয়াস দ্বারা আটক থাকে এটা, এবং এখান থেকে কোনো একটা ইলেকট্রিক চার্জ বা ইলেকট্রিক ফিল্ড কি করছে, এটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। তো তাই তো, জিনিসটা তাই হচ্ছে। এবার ধরো এখানে ইলেকট্রন বেশি আছে, দ্যাট ইজ অ্যানায়নের ক্ষেত্রে যেটা হচ্ছে দেখা যায়। ঠিক আছে, ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বলেছে সেটা কি হবে, উইক থাকবে। কথাটা বুঝতে পারছো তো? তো এই উইক বল থাকার জন্য, এই উইকনেসটা থাকার জন্য, ইলেকট্রনের প্রতি ধরে রাখার বা ইলেকট্রনকে ধরে রাখার নিউক্লিয়াসের যে উইকনেসটা আছে, বা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটার যে উইক হয়ে যাচ্ছে, কার জন্য? ইলেকট্রন বেশি থাকার জন্য। যেমন ধরো আই মাইনাস, তার মানে কি এখানে প্রোটন সংখ্যা যেটা আছে, ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, প্রোটন সংখ্যা +1, অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে, বেশি হচ্ছে। কথাটা বুঝা যাচ্ছে? বুঝতে পারছো তো ব্যাপারটা?
তার মানে ইলেকট্রন সংখ্যার মান যদি প্রোটন সংখ্যার চেয়ে বেশি হয়, তাহলে কম সংখ্যক প্রোটন বেশি সংখ্যক ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে টুয়ার্ডস ইটসেলফ, and that's why this attractive force, but this attraction force becomes weaker, and hence this ions polarizability increases. কথা বুঝতে, যে আয়নটার ইলেকট্রনটা যাচ্ছে সেটাকে পোলারাইজেবিলিটি বলি, সেই আয়নের, সে সাধারণত কারো এটা এনআরএর, এটা থেকে বোঝা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, একটা ম্যাটার হচ্ছে যে সাইজ অফ দ্য অ্যানায়ন্স, সাইজ অফ অ্যানায়ন্স। দেখো এই সাইজ অফ অ্যানায়নটা কি হচ্ছে, যদি সাইজ এটা না হয় যে বাইরের গোলটা দিয়েছি এটা হতো। ফর এক্সাম্পল, যদি ধরো প্রথমে দিয়েছিলাম এটা বাইরের ইলেকট্রন, কারণ এই অবধি সাইজ ছিল, এবার সাপোজ বাইরের যে গোলটা আছে এটা মিডিলেই থাকলো নিউক্লিয়াস, এবার বাইরে যেটা এটা ইলেকট্রন হয়ে গেল। তো ইলেকট্রন সংখ্যা বাড়ুক না বাড়ুক, যখন সাইজ বেড়ে যাচ্ছে তো ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স বা সাইজ অফ অ্যানায়ন বলতে পারো, কিংবা ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে, আউটার মোস্ট ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স বলতে পারো। তো এটা যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে অ্যাট্রাকশন ফোর্স অন দ্য ইলেকট্রন কি হবে, ডিক্রিজ করে যাবে। দ্যাটস ওয়াই এ কি করবে, বেশ সহজে এটাকে ইলেকট্রনগুলোকে টেনে ডিস্টর্ট করতে পারবে, ডিস্টর্টেড করতে পারবে, এর দিকে কি করতে ঝুঁকাতে পারবে। দ্যাটস ওয়াই পোলারাইজেবিলিটি এর বৃদ্ধি পেয়ে যাবে। কথা বুঝতে পারছো তো? আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে ইলেকট্রিক চার্জ আছে, এই চার্জটা যে আলোচনা করছি, ঠিক আছে, এই চার্জটা যে আলোচনা করছি, এই চার্জটা কি হচ্ছে, যত বেশি হবে তত কি হচ্ছে, ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাও বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আবার পোলারাইজেবিলিটি বেড়ে যাচ্ছে। কারণ এর কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো মনে রাখবে এখন যে ফ্যাক্টরস গুলো বললাম ইনফ্লুয়েন্স, এরা কিন্তু ফ্যাজেন্সের দেওয়া ফ্যাক্টরস, এটা ফ্যাজেন্স দ্বারা হয়েছিল, তো এটা ফ্যাজেন্স রুলের মধ্যে পড়ে। তো ফ্যাজেন্স রুলের জাস্ট যখন আমি পড়াবো একটু পরে, তাহলে এগুলো আর বলবো না, ঠিক আছে? তখন আমি জাস্ট ফ্যাজেন্স এটা এগুলো বলেছে, তার সাথে আর কি বলেছিল সেগুলো আলোচনা করে নেব, ঠিক আছে? আচ্ছা, তো ফ্যাজেন্স রুলস যদিও হয়ে গেছে, এর থেকে বেশি কিছু তেমন কিছু আর বলেনি, ঠিক আছে? তো ফ্যাজেন্স রুল আমাদের এটা মাথায় রাখতে হবে। এই যে ঘটনাগুলো বললাম, দ্যাট ইজ ফ্যাজেন্স রুলসে কি ছিল, ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স পোলারাইজেবিলিটি। পোলারাইজেবিলিটি যেগুলো কি পোলারাইজেবিলিটিকে ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, সেগুলোই হচ্ছে ফ্যাজেন্স রুলস। অর্থাৎ ফ্যাজেন্স বলেছিল কি কোনটা থাকলে আর কি হবে, ঠিক আছে? আচ্ছা, একটু আগেই বললাম ডিসপারশন ফোর্স সম্পর্কে, ঠিক আছে? তো একটু আগেই বলেছিলাম আমি ডিসপারশন ফোর্স, এটা এক ধরনের উইক ফোর্স যেটা দুটো মলিকুলস কিংবা অ্যাটমের জন্য হয়। তো অবভিয়াসলি পোলারাইজেবিলিটি যখন আলোচনা করছে, একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, শুধু ডিসপারশন ফোর্সের ব্যাপারটা নিয়েও একটু আলোচনা করে নিই। এই যে তার সাথে আমরা একটা বললাম যে ইনডিউসড ডাইপোল ইনডিউসড, ঠিক আছে, ডাইপোল অ্যান্ড ইনডিউসড ডাইপোল মুভমেন্টের মধ্যে একটা আকর্ষণ বল হচ্ছিল। তো এই ডাইপোল আর ইনডিউসড ডাইপোল মুভমেন্টের জন্য এই ডিসপারশন ফোর্স কি হয়, ডেভেলপড হয়, একটু আগে বলেছিলাম, যার ফলে এটা সাধারণত উইক হয়, কিন্তু এটা যত বাড়বে তত এর ডিসপার্স বেশি হবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এই যে ডিসপারশন ফোর্স আছে, এর সূত্র বলেছে, ঠিক আছে? একটা ইকুয়েশন আছে, এটা সম্পর্কে আমরা দেখে নিই। পোলারাইজেবিলিটি, রিলেশন বিটুইন polarizability and
ডিসপারশন ফোর্স। ভি বা ধরো বলি সাপোজ এ আর বি ক্যাটায়ন অ্যানায়ন আছে সাপোজ, ঠিক আছে। আচ্ছা, এর ফার্স্ট আয়নাইজেশন এনার্জি আই এ, এর সেকেন্ড আয়নাইজেশন এনার্জি আই বি। দেখো আয়নাইজেশন এনার্জি যত বেশি হয়, আমি বলে দিই তোমাকে, আয়নাইজেশন এনার্জি যার যত বেশি হবে তার ক্ষেত্রে কিন্তু ডিসপারশন ফোর্সটা কি হচ্ছে কম হবে এবং পোলারাইজেবিলিটিটাও প্রবণতা কম থাকবে। অবশ্যই ফার্স্ট আয়নাইজেশন এনার্জির কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, এইবার সাপোজ এটা ধরা আছে, তাহলে ভি ইকুয়ালস টু, ঠিক আছে, ভি ইকুয়ালস টু -3 আলফা আই আলফা স্কোয়ার আই বাই 4 আর টু দি পাওয়ার, সরি একটু গন্ডগোল হলো, আই এ ইন্টু আই বি, দুটো আই আছে, ঠিক আছে, বাই 2 ইন্টু আই এ প্লাস আই বি ইন্টু আর টু দি পাওয়ার 6, এটা হয়। ধরো এটা আছে, এবার ধরো দুটোই সেম অ্যাটম আছে, এটা এ দিলাম আর এটা বি দিলাম, এবার এ আর এ দুটোই সাপোজ এ আছে, তাহলে দুজনের ক্ষেত্রেই সাপোজ আই যদি হয়, তো যদি সেম মলিকুল থাকে, দুটো যদি সেম থাকে, তাহলে দেখো মানটা শুধু পুট করো, আই এ ইকুয়ালস টু আই বি ইকুয়ালস টু আই, অর্থাৎ আই ইকুয়ালস টু আই এ ইকুয়ালস টু আই বি, এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে যখন সমান থাকছে। তাহলে দেখো ভি ইকুয়ালস টু, এই ক্ষেত্রে ভি ইকুয়ালস টু কি হচ্ছে, এটা কখন, এটা আই এ নট ইকুয়ালস টু আই বি, ক্লিয়ার। তাহলে এখানে দেখো কি দাঁড়াচ্ছে, -3 আলফা স্কোয়ার, দেখো আই এ আর আই বি দুটোই কি আই, তাহলে এখানে আই ইন্টু আই সাজেস আই স্কোয়ার, 2 এটা আই প্লাস আই, দ্যাট ইজ 2i ইন্টু আর টু দি পাওয়ার 6, তাহলে কি হচ্ছে, একটাই বাদ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে একটাই থেকে 2 2 4, পি ইকুয়ালস টু -3 4 আলফা স্কোয়ার আই, আই হয়ে গেল, আর এই আই নিচে নাই কোনো, ইন্টু আর টু দি পাওয়ার 6। এটা হচ্ছে কখন, যখন দুটো আইডেন্টিক্যাল অ্যাটম থাকবে বা মলিকুল থাকবে, আর এটা কখন, যখন দুজন আনলাইক অ্যাটম থাকবে, ঠিক আছে। আচ্ছা, ফ্যাজান্স রুল তো একটু আগেই বললাম, ঠিক আছে, যে পোলারাইজেশন কাকে বলে, পোলারাইজেশন পাওয়ার। এই যে ধরো আমি বললাম একটু আগে যে ক্যাটায়ন কি ধরো কি করছে, অ্যানায়নকে পোলারাইজড করছে বা কোনো ইলেকট্রিক চার্জকে দ্বারা পোলারাইজড হচ্ছে অ্যানায়নটা, তো এর বললাম পোলারাইজেবিলিটি, পোলারাইজড হওয়ার টেন্ডেবিলিটি হচ্ছে পোলারাইজেবিলিটি, আর এর কি হচ্ছে, এ কি পোলারাইজড করছে, দ্যাট ইজ এটা আবার পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার, অর্থাৎ ক্যাটায়নের হয় পোলারাইজিং পাওয়ার, অ্যানায়নের আমরা আলোচনা করি পোলারাইজেবিলিটি, কথাটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই গেল আমাদের পোলারাইজেবিলিটি সম্পর্কে। এবার নেক্সট টপিক যেটা করবো আমরা, সেটা হবে অক্সিডেশন স্টেট, ঠিক আছে। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নেবে প্রয়োজন পড়লে, ঠিক আছে। আমি মেটাচ্ছি এবার। আচ্ছা,
এবার যেটা আমরা পড়বো অক্সিডেশন স্টেট, কিছুই নাই, শুধু একটু জাস্ট ছোট জিনিস, এখনই হয়ে যাবে, অসুবিধা নেই। অক্সিডেশন স্টেট, দেখো অক্সিডেশন স্টেটটা কি? অক্সিডেশন স্টেট হচ্ছে যে কোনো একটা অ্যাটম আছে, ঠিক আছে, ও যখন কারোর সাথে আরেকজন অ্যাটমের সাথে যুক্ত আছে, যুক্ত হবে, ঠিক আছে, তখন কি কি ঘটনা দেখা যায়? দেখো কি কি ঘটনা দেখতে পাই। এক হচ্ছে এটা অ্যাটম সাপোজ এ দিয়ে দিলাম, আর এটা অ্যাটম সাপোজ বি দিয়ে দিলাম, ঠিক আছে। তো অ্যাটম এ আর অ্যাটম বি কি করতে পারে? নিজেদের ইলেকট্রনকে সমানভাবে শেয়ার করে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে। কথাটা বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে, এক নম্বর কেস কিভাবে যুক্ত হতে পারে বললাম, শেয়ারিং সেম নাম্বার অফ ইলেকট্রনস উইথ ইচ আদার। কি হচ্ছে, একে অপরের সাথে কি হচ্ছে, সমান সংখ্যক কি করছে, যে ইলেকট্রন শেয়ার করছে, ঠিক আছে, করে কি করছে, কি করছে বলো, যখন শেয়ার করছে একে অপরের সাথে তখন সমানভাবে শেয়ার করছে, ঠিক আছে। এবার দেখো এর মধ্যেও আবার কিছু সাব পয়েন্টও বেরোয়। দেখো সমানভাবে শেয়ার তো করে নিল, ধরো এ একটা ইলেকট্রন দিল, এ একটা ইলেকট্রন দিল, এদের মধ্যে একটা বন্ড যুক্ত হয়ে গেল, এটা হয়ে গেল। এবার দেখা গেল এই যে শেয়ারিং ইলেকট্রনটা, এর কি হবে, এর উপর দুজনেরই কি হচ্ছে, সমান অধিকার থাকার কথা। তো দেখা যাচ্ছে ধরো এই ইলেকট্রনটা যে আছে সমানভাবে থাকছে, থাকার কথা। এবার কেস হতে পারে কি, এই ইলেকট্রনটা দুজনের একদম মিডল পয়েন্টে আছে বন্ডের, দ্যাট ইজ দুজনের অধিকার সমান। এবার অনেক সময় কি হয়, একজনের ইলেকট্রন নেগেটিভিটি অপরজনের ইলেকট্রন নেগেটিভিটির চেয়ে বেশি, অর্থাৎ নন ইকুয়াল ইলেকট্রন নেগেটিভিটির ক্ষেত্রে যখন দুটো অ্যাটম হতে হবে, তো দুটো অ্যাটম এইভাবে শেয়ার করলেও তো অ্যাটম দুটোর ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। একজনের কি হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি সাপোজ বেশি ধরো, একজনের ইলেকট্রন নেগেটিভিটি সাপোজ ধরো কম। এইবার যার ইলেকট্রন নেগেটিভিটি বেশি, ঠিক আছে, সে কি করবে, একদিকে ইলেকট্রনটাকে টেনে নেবে, যার ফলে সাপোজ ধরো এর বেশি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এর দিকে টেনে নিচ্ছে, তার ফলে ইলেকট্রনটা কি হচ্ছে মিডল পয়েন্ট থেকে সরে কিছুটা এর দিকে সরে যাচ্ছে। দ্যাটস ওয়াই কিছু হলেও ইলেকট্রনের এই দুটো ইলেকট্রনের প্রতি অধিকার এর বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ কি হবে, যে বন্ড ইলেকট্রনটা থাকছে সমানভাবে শেয়ারিং করছেই নাম্বার অফ ইলেকট্রনস, বাট দেখা যাচ্ছে দুটো কেস এখানে থাকতে পারে, যে বন্ড ইলেকট্রন মানে বন্ড পেয়ার, ঠিক আছে, বন্ড পেয়ারটা কি হচ্ছে মিডলে আছে অফ দ্য বন্ড, is at the middle of the bond। একটা কেস এটা আসতে পারে। দ্বিতীয় কেস আসতে পারে is slightly displaced from middle, মিডল থেকে সরে যাচ্ছে। এবার কারো একদিকে সরছে, আমি ওটা লিখলাম না, কারণ এখানে তো এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না কার দিকে সরবে, ঠিক আছে, আমি যখন একটা কোনো কম্পাউন্ড নিয়ে আলোচনা করবো তখন দেখতে পাবো, ঠিক আছে। তো যখন দেখো
এ ছাড়ছে এদিকে, ধর সাপোজ এটা এদিকে ডিসপ্লেস করে গেছে, তাহলে কি হচ্ছে মিডল থেকে ডিসপ্লেস যখনই করে যাচ্ছে তখন কি হচ্ছে, কখন করবে, যখন একজনের ইলেকট্রন নেগেটিভিটি আরেকজনের থেকে বেশি থাকছে। ঠিক আছে, যখন একজনের ইলেকট্রন নেগেটিভিটি অপরজনের চেয়ে বেশি থাকছে তখন কি হচ্ছে ইলেকট্রন পেয়ারটা বা বন্ড পেয়ারটা, বন্ডের যে দুটো ইলেকট্রন থাকে সেটাকে বন্ড পেয়ার বলি আমরা, সেই বন্ড পেয়ারটা কি হচ্ছে মিডল থেকে কিছু সরে যাচ্ছে। ক্লিয়ার? এই যে মিডল থেকে সরছে, ঠিক আছে, এই মিডল থেকে সরার জন্য কি হচ্ছে এ হালকা নেগেটিভলি চার্জ হচ্ছে, যার দিকে সরছে সে হালকা নেগেটিভলি চার্জ হচ্ছে, আর যার দিক থেকে সরছে মানে হচ্ছে এটা ফ্রম, যদি এদিকে সরে তো এটা ফ্রম, এটা টু, যদি এদিকে সরতো তাহলে এটা ফ্রম হতো, এটা টু হতো। অর্থাৎ যেখান থেকে সরছে সে কি হবে স্লাইটলি পজিটিভ চার্জ হয়ে যাবে আর এ স্লাইটলি নেগেটিভ চার্জ হয়ে যাবে। তো এই যে চার্জ পাচ্ছে হয় পজিটিভ কিংবা নেগেটিভ চার্জ, ঠিক আছে, এ কতটা চার্জ পাচ্ছে, সাপোজ ধরো এরকম পাচ্ছে, ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস, তার মানে প্লাস ওয়ান প্লাস মাইনাস, সরি ঠিক আছে, সরি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে যদি আরো দুটো বন্ড বন্ড থাকতো, আর একটা বন্ড আছে সাপোজ, এবার এই দুটো বন্ড টেন নিচের দিকে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু টু মাইনাস, এটা হতো টু প্লাস। কথাটা বুঝতে পারছো তো? যত ইলেকট্রন পেয়ার নিজের দিকে টানছে, দেখো ব্যাপারটা বুঝবে, এর কাছ থেকে কিন্তু সাপোজ ধরো আমি বোঝানোর জন্য করছি, একটা লাল ইলেকট্রন দিয়ে দিলাম, এ একটা দিয়েছিল, এ একটা দিয়েছিল, এ একটা দিয়েছিল, এ একটা দিয়েছিল, এবার ডাবল বন্ড করেছিল, তাহলে কি হচ্ছে ডাবল বন্ড যখন করবে, কারা করবে, যেমন অক্সিজেন, তাদের যোগ্যতা দুই, ঠিক আছে, সে কি করছে দুটো এর কাছ থেকে নিচ্ছে, দুটো এর কাছ থেকে নিচ্ছে, কিন্তু এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি হওয়ার জন্য দুটোই টেনে নিচ্ছে নিচের দিকে, দ্যাট ইজ টু মাইনাস। এই দুটো তো ওর ছিল, এটা সমস্যা নাই, কিন্তু এর যে দুটো ইলেকট্রন চাইলো এই টু মাইনাস হয়ে গেল, আর এই যে দুটো ইলেকট্রন হারালো এই জন্য টু প্লাস হয়ে যাচ্ছে কিছুটা হলেও। তাছাড়া সম্পূর্ণ চলে যেতে পারে, যেটা আমি বলছি পরে আয়নিকের ক্ষেত্রে যেটা দেখতে পাই আমরা, ঠিক আছে, এই ঘটনাটা দেখতে পাই। আচ্ছা, এবার এটা ধরলাম সরে যাওয়ার জন্য, এবার যদি এটা না সরতো, অ্যাটম এ অ্যাটম বি, ঠিক আছে, এটা যদি না সরতো, একদম মাঝ বরাবরই দুটো ইলেকট্রন থাকতো, তাহলে কি হচ্ছে মাঝ বরাবর দুটো ইলেকট্রন থাকার জন্য কেউ কারোর দিকে এক্সট্রা যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই দুজনেরই জারণ সংখ্যা হয়ে যাবে জিরো, অক্সিডেশন নাম্বার জিরো। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ অক্সিডেশন স্টেট, স্টেটটা মানে এটা জিরো, আর অক্সিডেশন নাম্বার হচ্ছে অলসো জিরো। কথাটা বুঝতে পারলে? স্টেট মানে, স্টেটটা কি, স্টেট মানে হচ্ছে পজিটিভ স্টেট এ নেগেটিভ স্টেট, দ্যাট ইজ এ অক্সিডেশন স্টেটে আছে, এ রিডাকশন স্টেটে আছে। কথাটা বুঝতে পারছো? ঠিক আছে, এইবার নাম্বারটা কোনটা, প্লাস টু, অক্সিডেশন নাম্বার মাইনাস টু, অক্সিডেশন নাম্বার এর জিরো, এর অক্সিডেশন স্টেট কি, এ না অক্সিডাইজড অবস্থায় আছে না রিডিউসড অবস্থায় আছে, অর্থাৎ এ কোনো নিউট্রাল অবস্থায় আছে, ঠিক আছে, এর অক্সিডেশন স্টেট হচ্ছে নিউট্রাল, এর অক্সিডেশন স্টেট হচ্ছে এ অক্সিডাইজড অবস্থায় আছে, এর অক্সিডেশন স্টেট হচ্ছে এ রিডিউসড অবস্থায় আছে। কথাটা বুঝতে পারছো তো? কারণ এই ইলেকট্রন টেনে নিয়েছে, আর এর অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস টু, যদি একটা ইলেকট্রন যেত প্লাস ওয়ান, এদিকে যদি একটা ইলেকট্রন যেত তাহলে প্লাস ওয়ান হয়ে যেত, যদি দুটো ইলেকট্রন গেছে তাহলে প্লাস টু, তিনটা ইলেকট্রন গেলে প্লাস থ্রি। কথা বুঝতে পারছো? আর এ একটা ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস ওয়ান, অক্সিডেশন আসছে তাহলে মাইনাস, এক অক্সিডেশন নাম্বার তাহলে কি হতো মাইনাস ওয়ান, দুটো ইলেকট্রন নিলে পরে মাইনাস টু অক্সিডেশন নাম্বার, তিনটে দিলে পরে অক্সিডেশন নাম্বার মাইনাস থ্রি। ঠিক আছে, আর যখন বন্ডটার মিডলে থাকছে, সমানভাবেই দুজন দিয়েছে, কেউ কারো কাছ থেকে এক্সট্রা কিছু নেয়নি, সমানভাবে আছে এবং মাঝখানে আছে, দ্যাট ইজ দুজনের কাছে সমান। অর্থাৎ এটা কখন হবে, যখন দুজনেরই ইলেকট্রোনেগেটিভ বিটি ইকুয়াল হয় তখন। কথাটা বোঝা গেল?
দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি যখন ইকুয়াল হয়। ঠিক আছে, তো এই ইকুয়াল নেগেটিভিটি যখন হবে, ইলেকট্রোনেগেটিভিটি হবে, তখন দুজনের সমান হবে। তো এটার ক্ষেত্রে কি, যদি ডাবল বন্ডও করে আর যদি মাঝখানে থাকে, বা ট্রিপল বন্ডও করে আর যদি মাঝখানে থাকে, তাও কিন্তু জিরোই থাকবে। ফর অ্যান এক্সাম্পল, নাইট্রোজেন, দুজনেরই 0 N2, দুজনেরই সেম। Cl2 0 অক্সিডেশন নাম্বার, কথাটা বুঝতে পারছো? O2 এরও 0। ঠিক আছে, এবার কিছু মনো অ্যাটমিক হয়, সোডিয়াম কারোর সাথে যুক্ত নিজেই একলা আছে 0, কপার নিজে একলা আছে 0, এদের অক্সিডেশন নাম্বার 0। অর্থাৎ এ কারোর সাথে, এরা কি মনো অ্যাটমিক, এরা নিজেদের মধ্যেও যুক্ত হয়ে থাকতে মানে কপার 2 হয়ে থাকতে থাকে না, বা Na2 হয়ে থাকতে পারে না। ঠিক আছে, না এরা মনো অ্যাটমিক। তো মনো অ্যাটমিক যখন কারোর সাথে যুক্ত থাকবে না, একলাই থাকবে, তখন 0। আর ডায়াটমিক বা ট্রায়াটমিক বা পলিঅ্যাটমিক যদি এলিমেন্ট হয়, অর্থাৎ একাধিক অ্যাটম যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তখন তারা নিজেদের মধ্যেই যুক্ত হয়ে থাকে শুধুমাত্র। যেমন নাইট্রোজেন নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, ক্লোরিন ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, অক্সিজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, কথাটা বুঝতে পারছো? তখন কি হচ্ছে, এদের অক্সিডেশন নাম্বার 0 হচ্ছে। আর মনো অ্যাটমিকের ক্ষেত্রে কি হচ্ছে, যখন ওরা সিঙ্গেল থাকছে, অর্থাৎ এরা সাধারণত কি হয়, নিজেদের মধ্যে যুক্ত হয় না, অর্থাৎ সোডিয়াম সোডিয়াম যুক্ত হয় না, কপার কপার যুক্ত হয় না, এরা মনো অ্যাটমিক। ঠিক আছে, কপার আর কপারাস নিজেদের মধ্যে যুক্ত হয়ে থাকে না। ঠিক আছে, এরা ধাতব বন্ড পাশাপাশি থাকে, ঠিক আছে, কিন্তু বন্ড হয়ে একে অপরের সঙ্গে যুক্ত হয় না। ঠিক আছে, সোডিয়াম সোডিয়াম এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকে না, অর্থাৎ এরা কি হচ্ছে, মুক্ত অবস্থায়। ঠিক আছে, এদেরকে যখন নিজের নিজের ফর্মে পাবো, তার মানে কি, সোডিয়ামের নিজের ফর্ম এরা একসঙ্গে যুক্ত হয় না, তাহলে নিজের ফর্ম কি, সোডিয়াম একলা। কপার মনো অ্যাটমিক, এ কপার কপারের সাথে যুক্ত হয় না, তার মানে ওর নিজের ফর্ম কি, কপার। ঠিক আছে, নাইট্রোজেন, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এরা 0, এও 0 নিজের ফর্মে। নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে যুক্ত হয়, ডায়াটমিক N2, যখন এরা নিজেদের সাথে যুক্ত হচ্ছে, তখন ওরা নিজের ফর্মে আছে। ঠিক আছে, তখন কি হচ্ছে, 0, একই রকম এইগুলো, কথাটা বুঝতে পারছো তো? তার মানে হচ্ছে অক্সিডেশন স্টেট বুঝতে পারলে? আচ্ছা, ক্লিয়ার? এবার যদি কেউ ইলেকট্রন কি করে, এটা হচ্ছে সমান সংখ্যক ইলেকট্রন দিচ্ছে। এবার ধরো কেউ, যেমন এরা যখন বন্ড করে তখন কি করে, ইলেকট্রন দিয়ে দেয় আর একজন ইলেকট্রন দিয়ে নেয়। সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজ ব্যাপারটা, যখন ইলেকট্রন দিয়ে দেয় আর যখন ইলেকট্রন নিয়ে নেয়, ঠিক আছে, তখন ঘটনাটা কি ঘটে। তো দেখো, যখন ইলেকট্রন দিয়ে দেয় আর যখন ইলেকট্রন নিয়ে নেয়, তখন কি ঘটবে, ভালো করে বুঝবে। ধরো এনে ইলেকট্রন কি করছে, একটা ইলেকট্রনে নিজের দিয়ে দিল, ক্লোরিন কি করলো, ইলেকট্রনটাকে নিয়ে নিল, তাহলে এ একটা ইলেকট্রন দিয়ে দিল বলে প্লাস হয়ে গেল, একদম ফুললি চার্জ। এটা ফুল, আমি বলছিলাম পার্সিয়াল চার্জ হচ্ছিল, এ কিন্তু এবার ফুললি চার্জ হচ্ছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, যে এটা পার্সিয়ালি হচ্ছে নাকি ফুললি চার্জড। ঠিক আছে, এর উপর চার্জ কি হচ্ছে ওটাই দেখার আমার, অর্থাৎ কটা চার্জ সৃষ্টি হচ্ছে, পার্সিয়ালি কটা চার্জ হোক বা ফুল কটা চার্জ হোক, সেটা ডিপেন্ড করে না। ঠিক আছে, অক্সিডেশন নাম্বারের ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে, এটা কি হচ্ছে, সোডিয়াম প্লাস, তার মানে কি, একটা ইলেকট্রন দিয়েছে, দ্যাট ইজ আ জার্নি স্তর +1, অক্সিডেশন নাম্বার +1, এ একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এর অক্সিডেশন নাম্বার -1। তো কিছু কিছু এলিমেন্ট আছে যাদের অক্সিডেশন নাম্বার ফিক্সড হয় যখন কারোর সাথে যুক্ত থাকে, নিজের অবস্থায় না, যখন কারোর সাথে যুক্ত অবস্থায় থাকে, তাদের কি, যখন নিজের সাথে থাকে, নিজেদের মতো ফর্মে থাকে, তখন 0, সবারই, যে কোনো এলিমেন্টেরই। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই কাদের কত আছে। ও আরেকটা কথা বলি, যদি ইনকেস কোঅর্ডিনেশন বন্ড হয়, ইনকেস সাপোজ কোঅর্ডিনেশন বন্ড হচ্ছে, কোঅর্ডিনেশন বন্ড, ধরো সালফার আর একটা সালফারের সাথেই কোঅর্ডিনেশন বন্ড করছে,
তাহলে মনে রাখবে, দেখো এটা তুমি বলে স্যার এটা সেম জিনিসের সঙ্গে যুক্ত আছে, তাহলে এরো জিরো, সেক্ষেত্রে কিন্তু জিরো হবে না। কোঅর্ডিনেশন বন্ড মানেই হচ্ছে নিজের দুটো ইলেকট্রনকে অন্যের দিকে দিয়ে দেওয়া, একে হেল্প করছে এর অক্টেট ফিল করার জন্য। কেন? এর অলরেডি অক্টেট ফিল সাপোজ হয়ে গেছে, এদিকে আরো কোনো যৌগ যুক্ত আছে, কেউ যুক্ত আছে, কথা বুঝতে আছে, এখানে আরো অনেকেই যুক্ত আছে হিসাবে, ঠিক আছে, এর অক্টেট ফিল হয়ে গেছে, ঠিক আছে, 2 2 6 2 8, কিন্তু এর কি হচ্ছে 6টায় আছে, আরো দুটো ইলেকট্রন লাগবে, সেই ক্ষেত্রে এর সাথে বন্ড করবে না, কারণ এর অক্টেট ফিল হয়ে যাচ্ছে, কিন্তু এর বন্ড করার দরকার, তো অনেক সময় কি করে এ হেল্প করে দিচ্ছে ওর জন্যে, আমি আমার দুটো ইলেকট্রন তোর সাথে শেয়ার করছি, বাট তোর কোন ইলেকট্রনের মধ্যে আমি থাকবো না, সেই ক্ষেত্রে কিন্তু এর মাইনাস হয়ে যায়, কারণ এই দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, ক্লিয়ার? এই দুটো ইলেকট্রন কি হচ্ছে অ্যাকসেপ্ট করছে এর -2 অক্সিডেশন স্টেট, আর এই যেহেতু নিজের কাছ থেকে দুটো ইলেকট্রন দিচ্ছে, এর কিন্তু এই বন্ডটার জন্য এর স্টেট হবে +2, বাকিদেরটা ক্যালকুলেট এইভাবে করে নিতে পারবে, ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে এটা? আচ্ছা, কোঅর্ডিনেশন বন্ডস এর আমার একটা ক্লাস থাকবে, যদি কোঅর্ডিনেশন বন্ড সম্পর্কে কারো কিছু কখন করে কিভাবে হয় সেটা যদি জানতে ইচ্ছা করে, তাহলে আমার ভিডিও ক্লাসে একটু নজর রাখবে, যখনই আপলোড করবে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, অক্সিডেশন স্টেট সম্পর্কে বলি, যে কিছুটা আমি বললাম, কিছু মূলক আছে বা কিছু গ্রুপ আছে যাদের ফিক্সড আছে, যেমন SO4 2-, গোটা মূলকটারই অক্সিডেশন স্টেট হচ্ছে -2, ঠিক আছে, PO4 3-, গোটা মূলক গ্রুপটারই হচ্ছে -3, ঠিক আছে, এরকম ধরনের আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো কার কত আছে, তাছাড়া আমি এখানে কয়েকটা দেখিয়ে দিচ্ছি মূলক। NO+ এর হচ্ছে +1 গোটা মূলকটার, কথাটা বুঝতে পারছো, ঠিক আছে, NO3- এর হচ্ছে -1 গোটা গ্রুপটা, নাইট্রেট মুভ, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এইবার CN- এর হচ্ছে -1, এগুলো গ্রুপের কথা বললাম। এবার কিছু এলিমেন্টের কথা বলি। অক্সিজেন যখন কারোর সাথে যুক্ত হয় সাধারণত ওর -2 হয়, ফ্লোরিন যখন কারোর সাথে যুক্ত হয় তখন সাধারণত -1 অক্সিডেশন নাম্বার হয়, ঠিক আছে, ক্লোরিন চেঞ্জেবল, ঠিক আছে, তবে তুমি -1 ধরতে পারো। আর নাইট্রোজেন যখন কারোর সঙ্গে যুক্ত হয় -3 হয়, আবার কখনো আবার +3 হয়, ডিপেন্ড করে কার সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে, যদি এর থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত হয় যেমন অক্সিজেন বা ফ্লোরিন, তাহলে +3 দিবে, আর যদি এর থেকে কম তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত হয় তবে সেটা -3 দিবে, কথা বুঝতে পারলে? ক্লিয়ার? এটা কখন? when nitrogen attached to more electronegative element, ঠিক আছে, আর এটা সরি মোর বলছি সরি লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যখন এর থেকে কম থাকে, ঠিক আছে, আর when nitrogen attached to more electronegative element, কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার কিছু পজিটিভ পার্টও আছে, যেমন হাইড্রোজেনের +1 হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে, সোডিয়ামের +1 হয়, পটাশিয়ামের +1 হয়, বেরিলিয়ামের +2 হয়, ম্যাগনেসিয়ামের +2 হয়, এরকমভাবে প্লাস এলিমেন্টগুলো হয়, ঠিক আছে, ক্লিয়ার?
আচ্ছা, এইবার তুমি অক্সিডেশন নাম্বার যে কোনো যৌগের বের করতে পারো খুব সুন্দরভাবে। ধরো তোমাকে H2SO4 দিয়েছে আর বলছে সালফারের অক্সিডেশন নাম্বার বের করো। তাদেরই বের করতে দেয় যাদের চেঞ্জেবল অক্সিডেশন নাম্বার হয়, ঠিক আছে? তো আমরা কি জানি, সালফারটা ধরে নিলাম X, ঠিক আছে? এদের তো জানি এর +1 হয়, এর কি হয় -2 হয়। আচ্ছা, গোটা যৌগটা কোনো চার্জ আছে না, গোটা যৌগের মধ্যে কোনো চার্জ নেই, তার মানে এ নিউট্রাল, অর্থাৎ এদের মধ্যে টোটাল চার্জ কি আছে, 0 আছে। তো সুতরাং দেখো এখানে টোটাল চার্জ কি আছে, হাইড্রোজেনের 2 +1, অর্থাৎ +1 করে দুটো হাইড্রোজেন আছে, প্লাস সালফার কটা আছে, একটাই, ওর চার্জ কত ধরেছি X, প্লাস অক্সিজেন কটা আছে, 4টা, ওর কত চার্জ ইন্টু -2, এদের সবার যোগফল 0। কেন 0? কারণ গোটা যৌগটার মধ্যে কোনো চার্জ নেই। কথা বোঝা গেল? তাহলে কি হচ্ছে দেখো, এইবার তাহলে কত হচ্ছে +2 + X -8 সমান 0, তাহলে X -6 = 0, তবে X কত হচ্ছে +6, অর্থাৎ সালফারের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। কথা বোঝা গেল? বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এবার আমরা নেক্সট দেখে নিই। নেক্সট ধর একটা আছে Cr2O7 2- ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার চেয়েছে। তাহলে আবার এক ধরে নেবো অ্যাজ ইউজুয়াল X। তাহলে দেখো এখানে ক্রোমিয়াম কটা আছে, দুটো, তাহলে 2 × X, প্লাস অক্সিজেন কটা আছে, 7টা, 7 × -2। আচ্ছা, এবার আর কিছু নেই। আচ্ছা, এবার দেখো এদের চার্জের যোগফল কত বেরোবে, এখানে -2, তো ওখানে H2SO4 এর বেলা কি ছিল, 0 ছিল, ঠিক আছে? কিন্তু এখানে কি হচ্ছে -2 আছে, তো দ্যাটস ওয়াই কি হচ্ছে, এখানে আমরা লিখবো -2, ঠিক আছে? মানে যদি প্লাস থাকতো তাহলে এখানে লিখতাম +2, যেটা চার্জ থাকবে উপরে, কিছু না থাকলে 0, মাইনাস যত থাকবে তত মাইনাস, প্লাস যত থাকবে তত প্লাস তত, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2x -14 = -2, তাহলে 2x কত, +12, ঠিক আছে? x কত, +7। তাহলে এইভাবে আমরা কি করছি, জেনে নিচ্ছি কার অক্সিডেশন নাম্বার কত। আচ্ছা, এবার আমাদের যেটা টপিক আছে, এবার যেটা আমাদের টপিক আছে সেটা হচ্ছে HSAB প্রিন্সিপাল। ঠিক আছে, HSAB প্রিন্সিপাল। HSAB মানে H ফর হার্ড, S ফর সফট, ঠিক আছে, A ফর অ্যাসিডস, আর B ফর বেস। তাহলে কি আছে, হার্ড, সফট, অ্যাসিডস অ্যান্ড বেসেস প্রিন্সিপাল, ঠিক আছে? এই হার্ড, সফট, অ্যাসিড, বেস প্রিন্সিপাল, তো এটা কি অ্যাকচুয়ালি? দেখো
কারণ একটা ক্যাটায়ন আছে আর একটা অ্যানায়ন আছে। এই ক্যাটায়ন আর অ্যানায়ন কি করবে, একে অপরকে কি করে, অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, এই ক্যাটায়নটা হচ্ছে অ্যাসিড আর অ্যানায়নটাই হচ্ছে বেস। এই যে ব্যাপারটা আছে এটা নিয়েই আমরা আসবো হার্ড সফট, ঠিক আছে, অ্যাসিডস অ্যান্ড বেস। এটা নিয়ে যিনি যেটা এটা নিয়ে এই প্রিন্সিপালটা যিনি দিয়েছিলেন তিনি, তার নাম হচ্ছে পিয়ারসন, অর্থাৎ পিয়ারসনস অ্যাসিড হার্ড অ্যান্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা জিনিসটা একটু ভালো করে বুঝি। হার্ড অ্যাসিড কি, সফট অ্যাসিড কি, হার্ড বেস কি, সফট বেস কি, তারপরে এদের সম্পর্কে একটু ডিটেলসে বুঝবো। দেখো হার্ড অ্যাসিড মানে হচ্ছে, হার্ড একটু কনফিউজড হবে না, আমরা কি করি অনেক সময় হার্ড অ্যাসিড ইকুয়ালস টু বলে দিই স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, কিন্তু এটা পুরোপুরি ভুল। হার্ড অ্যাসিড আর স্ট্রং অ্যাসিড সেম থিংস নয়। ঠিক আছে, হার্ড মানে হচ্ছে, হার্ড অ্যাসিড মানে যাকে আমরা ভাঙতে ডিফিকাল্টি হবে। ঠিক আছে, যে মানে অ্যাসিড ধর্ম সহজে দেখাতে চায় না, বা যাদের উইক অ্যাসিড আছে যারা, তাদেরকে আমরা হার্ড অ্যাসিড বলি সাধারণত। ঠিক আছে, আর মানেটা হচ্ছে ধরো কোনো ক্যাটায়ন আছে, ওই ক্যাটায়ন কি করছে, অ্যাসিড কেন, ওই ক্যাটায়নটাকে অ্যাসিড কেন বলছিলাম, কারণ ও ইলেকট্রন পেয়ার নিচ্ছে কারোর কাছ থেকে। তো হার্ড অ্যাসিড মানে এই যে ইলেকট্রন পেয়ার, এটা সহজে ও নিতে চাইছে না, যদিও ক্যাটায়ন, ঠিক আছে, এই ক্যাটায়ন থাকা সত্ত্বেও এ কি করছে, ইলেকট্রন পেয়ারকে নিয়ে দিকে সহজে নিচ্ছে না। এর মানেটা কি, এর মানে এর পোলারাইজিং পাওয়ারটা কম। ঠিক আছে, অন্য কাউকে পোলারাইজ করতে পারছে না, সেরকম অ্যাট্রাক্ট করতে পারছে না। দ্যাট ইজ, আমরা বলতে পারি একভাবে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এদের ক্ষেত্রে কম। ঠিক আছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হয়, তারা সহজে ইলেকট্রনকে টানতে পারে, অর্থাৎ পোলারাইজিং পাওয়ার কম, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম। দ্যাটস ওয়াই ইটস কি হচ্ছে হার্ড অ্যাসিড। আচ্ছা, হার্ড অ্যাসিড কারা হয়, কিভাবে হয়, আর সফট অ্যাসিড কারা হয় কিভাবে, এটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমরা সিম্পল ওয়েতে বুঝে থাকো। দেখো ধরো এটা কোনো বালক আছে, এটা কোনো গার্ল আছে। ঠিক আছে, এবার ধরো শর্ট বয়, ঠিক আছে। আচ্ছা, শর্ট বয়ের সাথে মানাই কাকে, টল গার্লকে, বলো। শর্ট বয়ের সাথে যখন কারো মানাবে তখন কাকে মানাবে, এক্স্যাক্টলি শর্ট গার্লকেই মানাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, শর্ট বয় কার সাথে মানাচ্ছে, শর্ট গার্লের সাথে। কথাটা বুঝতে পারছো তো, তো ব্যাপারটা বুঝবে। ঠিক তেমনই শর্ট মানেটা কি, অ্যাসিড মানে কি, অ্যাসিড কি করে ভাঙে বলেছিলাম, দ্রবণে একমাত্র দ্রবণে কি হচ্ছে, ভেঙে যাচ্ছে সহজে, অ্যাসিড H+ দিয়ে দিচ্ছে। তো শর্ট মানে হাই শর্ট, অর্থাৎ বেটে, এটা কি হয়, যে কোনো ছোট জিনিস কি করে ভাঙা কঠিন হয়, দ্যাট ইজ হার্ড, কঠিন, হার্ড, ডিফিকাল্টি। কথা বুঝতে পারে, দ্যাট ইজ শর্ট বয় ইকুয়ালস টু হার্ড অ্যাসিড। ঠিক আছে, এবার সফট, আবার বললাম শর্ট বয় ইকুয়ালস টু হার্ড অ্যাসিড, আর এটা কি হচ্ছে, শর্ট গার্ল ইকুয়ালস টু হার্ড বেস। কথা বুঝতে পারছো, ক্লিয়ার। ঠিক একই রকমই যে টল বয় এর সাথে পারফেক্ট ম্যাচ করবে কার, অবশ্যই
টল গার্ল, তাই না? তো টল বয়ের সাথে পারফেক্ট ম্যাচ কার সাথে করবে? টল গার্লের সাথে। তো কিন্তু লম্বা জিনিস কি হয়, একটু সহজে ভেঙে যায়, ইজি টু ব্রেক। ঠিক আছে, যখন ইজি টু ব্রেক হচ্ছে তখনই ব্যাপারটা আসছে এরা সফট, হার্ড না, এরা হচ্ছে সফট, নরম। সফট অ্যাসিড, সফট বেস, ক্লিয়ার? আচ্ছা, এবার এদের কম্বিনেশনের যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেটা কি ধরনের হবে, আয়নিক হবে না কোভ্যালেন্ট হবে, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, একটু আগেই বললাম হার্ড অ্যাসিড মানে যে ইলেকট্রন নিবে না, দ্যাট ইজ ওর ক্যাটায়ন আছে বাট ইলেকট্রন নিতে চাইছে না। তো ইলেকট্রন যদি নিতে না চায়, ঠিক আছে, ইলেকট্রন যদি নিতে না চায় তো ও কি হবে, নিউট্রাল হতে পারছে না, তাহলে ও পজিটিভ, তো পজিটিভই থাকতে চাইছে তার মানে। আর হার্ড বেস মানে কি, একই রকম ভাবে ভাইস ভার্সা, যে ইলেকট্রন সহজে দিতে চাইছে না, বেসের কাছে ইলেকট্রন দেওয়ার কথা, কিন্তু হার্ড বেস কি করছে, ইলেকট্রন সহজে দিতে চাইছে না। তো এ কি করছে, মাইনাস, তো মাইনাসই থাকার চেষ্টা করছে, তাই না? আচ্ছা, তাহলে কি পদার্থ দিচ্ছে এখানে, তাহলে এদের দুটোর মধ্যে দেখো এ সহজে ইলেকট্রন গেইন করতে চাইছে না, নিতে চাইছে না, আর এ কি করছে, সহজে নিজের কাছ থেকে ইলেকট্রন দিতে চাইছে না, তাই না? তাহলে এই দুটোর কম্বিনেশনে দেখো, যদি এরা দুটো একসঙ্গে যুক্ত হয়, না এ নিতে চাইছে না এ দিতে চাইছে, তাহলে এর ফলে যে প্রোডাক্টটা পাবো সেটা কি পাবো, অবশ্যই আয়নিক পাবো, আয়নিক প্রোডাক্ট পাবো। লাইক NaCl, Na প্লাস হচ্ছে হার্ড অ্যাসিড, Cl মাইনাস হচ্ছে হার্ড বেস, এরা যদি একসাথে যুক্ত হয় তাহলে NaCl দিবে। তো NaCl কি হচ্ছে, একটা আয়নিক কম্পাউন্ড। কথাটা বুঝতে পারছো তো? তার মানে এটা কি হচ্ছে, আয়নিক কম্পাউন্ড দিচ্ছে, মাইন্ড ইট কিন্তু। হ্যাঁ, এইবার সফট অ্যাসিড, সফট অ্যাসিড কি হচ্ছে, যারা কি হচ্ছে একটু ইলেকট্রন নিতে চাইবে, যারা নেয় সহজে, আর সফট বেস কারা, যারা ইলেকট্রন সহজে দিয়ে দেয়। তার মানে কি, এর টেন্ডেন্সি টু নিউট্রাল ইটসেলফ, এর নিজেকে কি করছে, নিউট্রাল করতে পারছে, মেক ইটসেলফ কি হচ্ছে নিউট্রাল, আর এই টেন্ডেন্সি টু মেক ইটসেলফ নিউট্রাল অলসো। তো দেখো এ পজিটিভ চার্জ আছে, ইলেকট্রন সহজে নিতে চাইছে, আর এর নেগেটিভ চার্জ আছে, ইলেকট্রন সহজে দিতে চাইছে, দ্যাট ইজ এই যদি দিয়ে দেয় তো নিউট্রাল হয়ে যাবে, এই যদি নিয়ে যায় তাহলে কি হবে, নিউট্রাল হয়ে যাচ্ছে। তো দুজন যদি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায় তা দুজনই নিউট্রাল ফর্ম করছে। তার মানে নিউট্রাল বন্ড কাকে বলবো আমরা, কোন বন্ডকে নিউট্রাল বন্ড বলি, এক্স্যাক্টলি কোভ্যালেন্ট বন্ডকে আমরা নিউট্রাল বন্ড বলি। তাহলে এখানে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করছে। কথাটা বুঝতে পারছো? তাহলে হার্ড অ্যাসিড, হার্ড বেস, আয়নিক বন্ড তৈরি করছে, এটা কি, যেমন সিলভার আয়োডাইড, সিলভার প্লাস সফট অ্যাসিড, আয়োডাইড মাইনাস সফট বেস, তাহলে কি হচ্ছে, এরা কি করছে, সিলভার আয়োডাইড তৈরি করছে। কথাটা বোঝা গেল? তাহলে এরা কি তৈরি করছে, সিলভার আয়োডাইড তৈরি করছে। এই যে সিলভার আয়োডাইডটা অনেকটা কোভ্যালেন্ট ইন ক্যারেক্টার। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো আমাদের, বলো, কোভ্যালেন্ট কি, সফট অ্যাসিড, সফট বেস নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, এইবার আমরা কিছু অ্যাপ্লিকেশনস এর দেখে নেবো, এরা কোথায়, এর কি কি প্রয়োগ আছে HSAB প্রিন্সিপালের। ঠিক আছে, আমি একটা PDF দিয়ে দেবো যেখানে নোটস থাকবে কিছুটা, বুঝতে সুবিধা হবে তোমাদের ওই নোটস দ্বারা পড়ে। এবং হার্ড অ্যাসিড, হার্ড বেস, সফট অ্যাসিড, সফট বেসের কি থাকবে ওখানে, ইয়েস, ওখানে ওটা একটা লিস্ট থাকবে। ঠিক আছে, সেই লিস্টটা তোমরা দেখে নেবে ভালো করে। আর আমি সেটা যেন লিখছি না এখানে, ঠিক আছে কিছু। আর এবার আমরা আসছি অ্যাপ্লিকেশনস।
অফ HSAB প্রিন্সিপাল। ঠিক আছে, তো প্রথম যেটা আমরা প্রথম যেটা জানবো সেটা কি, দেখো কোন মেটাল কোন ওর থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কোন মেটাল কোন ধরনের ওর থেকে পাওয়া যায় সেটা আমরা এখানে জানতে পারবো। তাহলে একটা হচ্ছে কোন মেটাল কোন ওর থেকে, তাহলে আমি ওর পয়েন্ট দিয়ে লিখছি। ঠিক আছে, মানে কোন মেটালের কোন ওর পাওয়া যায়, স্টেবল ওর। ঠিক আছে, তো দেখো আমরা একটু আগেই বললাম টল টল, শর্ট শর্ট, শর্ট ভাঙতে কঠিন হয়, দ্যাট ইজ হার্ড, তো না হার্ড অ্যাসিড শর্ট। ঠিক আছে, আর শর্ট নেগেটিভ চার্জ যেটা থাকবে, শর্ট অ্যানায়ন হচ্ছে, হ্যাঁ স্মল অ্যানায়নটা কি, স্মল সাইজ অ্যানায়ন, শর্ট গার্ড বলেছিলাম স্মল সাইজ। ঠিক আছে, শর্ট মানে বুঝবে কিন্তু সেম জিনিস, শর্ট বয় দ্যাট ইজ শর্ট ক্যাটায়ন, মানে স্মল সাইজ অফ ক্যাটায়ন। ঠিক আছে, আর শর্ট গার্ল দ্যাট ইজ স্মল সাইজ অ্যানায়ন। ঠিক আছে, আচ্ছা, আর টল বয় দ্যাট ইজ হচ্ছে বিগ সাইজ ক্যাটায়ন, আর টল গার্ল বিগ সাইজ অ্যানায়ন, সেম এইভাবে। ঠিক আছে, আচ্ছা, এইবার অর্থাৎ দেখো সোডিয়াম পিরিয়ডিক টেবিলে প্রথম দিকে আছে, প্রথম দিকে যেগুলো আছে ক্যাটায়ন সেগুলো আকারে ছোট হয়, উপরের দিকে ক্যাটায়নগুলো আকারে ছোট, নিচের দিকের ক্যাটায়নগুলো আকারে বড়। ঠিক আছে, তো উপরের ক্যাটায়নগুলো সাধারণত হার্ড অ্যাসিড হয়, নিচের ক্যাটায়নগুলো সাধারণত পিরিয়ডিক টেবিল ওয়াইজ, ঠিক আছে, সফট অ্যাসিড হয়। ঠিক আছে, ঠিক তেমনি উপরের অ্যানায়নগুলো সাধারণত হার্ড বেস হয়, আর নিচের অ্যানায়নগুলো সাধারণত যেমন ফ্লোরাইড F- হার্ড অ্যাসিড, Cl- হার্ড অ্যাসিড, বাট আয়োডাইড সফট অ্যাসিড, সরি হার্ড বেস সফট বেস। ঠিক আছে, অ্যানায়নটা বেস হয় আর ক্যাটায়নটা অ্যাসিড হয়। আচ্ছা, এইবার আমরা এটাতে আসছি, সেটা হচ্ছে ওর। দেখো একটু আগেই বললাম স্টেবলকে, আমরা বলছি স্টেবলকে হার্ড অ্যাসিড উইথ হার্ড বেস, অর বলতে পারে স্টেবলকে সফট অ্যাসিড উইথ সফট বেস। যদি এরা যদি একে অপরের সাথে কম্বাইন্ড হয়ে থাকে তাহলে এরা স্টেবিলিটি দেয়। ঠিক আছে, এইবার Na প্লাস হার্ড অ্যাসিড, Cl মাইনাস হার্ড বেস, তো এরা NaCl ফরম্যাটে থাকে সাধারণত। ঠিক আছে, ওরে তারপরে Mg2 প্লাস CO3 2 মাইনাস, হার্ড অ্যাসিড হার্ড বেস CO3 2 মাইনাস। ঠিক আছে, তাহলে MgCO3। ঠিক আছে, ঠিক তেমনি ক্যালসিয়াম 2 প্লাস CO3 2 মাইনাস, ক্যালসিয়াম কার্বনেট। ক্লিয়ার? আচ্ছা, এদিকে আবার যেমন আছে সফট অ্যাসিড মার্কারি 2 প্লাস, সফট বেস সালফাইড 2 মাইনাস, দ্যাট ইজ মার্কারাস সালফাইড। ঠিক আছে, তারপরে Ag প্লাস সালফাইড মাইনাস, সফট অ্যাসিড সফট বেস Ag2S। কথাটা বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে বুঝতে পারছো, এইভাবে দেখে নেবে বইয়ে পেয়ে যাবে তোমরা কি হচ্ছে স্টেবল এর আরো ওর
কি কি পাওয়া যাচ্ছে, কিভাবে স্টেবিলাইজেশনে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে ওরে, আবার এদের ওর পাওয়া যায় এইভাবে। ঠিক আছে, সালফাইড ওর পাওয়া যায়। ঠিক আছে, আর এদের কার্বনেট ওয়ের পাওয়া যায়, এই যে এই দুটো। কেন, বুঝতে পারছো কেন আমি লিখে দিচ্ছি? খুব সুন্দর না? খুব সহজে বুঝে পারবে এবার। ঠিক আছে, খুব সহজে তোমরা এবার বুঝতে পারবে জিনিসগুলো। আচ্ছা, নেক্সট যেটা আসবো আমরা বন্ড নেচার। তো বন্ড নেচার একটু আগেই বললাম যে হার্ড আর হার্ড দুজন যদি যুক্ত হয় তা আয়নিক তৈরি করে, আর সফট আর সফট, সফট অ্যাসিড সফট বেস যদি যুক্ত হয় তাহলে কি করবে, কোভ্যালেন্ট তৈরি করবে। হার্ড অ্যাসিড হার্ড বেস আয়নিক, সফট অ্যাসিড সফট বেস কোভ্যালেন্ট। এটা আর বলার দরকার নেই, তাহলে কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন সম্পর্কে আমরা আলোচনা করি। এটা কি ধরনের রিয়াকশনটা বলছি, যে কোনো একটা রিয়াকশন বলছে হবে কি হবে না, এই রিয়াকশনটা পাওয়া যায় কি যায় না, এই ধরনের অনেক সময় কোশ্চেন হয়। তো খুব সহজে তুমি সলভ করতে পারবে। শুধু তোমাকে লিস্টটা যেটা আমি পিডিএফ এ দিব, হার্ড অ্যাসিড হার্ড বেস সফট অ্যাসিড সফট বেসের যে লিস্টটা দেবো, সেই লিস্টটা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে তোমার কাছে সবকিছু এই থিওরি অনুসারে সবকিছু সহজ হয়ে যাবে জিনিসটা বোঝা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আয়নে বন্ড ক্যারেক্টার নিয়ে বা বন্ড নেচার নিয়ে আমরা বললাম না, যেহেতু আমি প্রথমেই এটা নিয়ে আলোচনা বলে দিয়েছি আয়নিক আর কোভ্যালেন্ট নিয়ে। এবার আমরা নেক্সট আসছি, সেটা হচ্ছে প্রেডিকশন অফ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনস। ঠিক আছে, প্রেডিকশন অফ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনস। তো ধর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, লিথিয়াম আয়োডাইড আছে আর এর মধ্যে এজিএফ আছে। তো বলছে এটা রিয়েক্ট করবে কি করবে না। তো দেখো লিথিয়াম এখানে কত চার্জ, +1, এর কত -1, এর কত +1, এর -1, অক্সিডেশন স্টেট, অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, এটা তো বের করে নিচ্ছি, জানি, আমি বলেছিলাম। তো দেখো লিথিয়াম আকারে ছোট, তো কি এটা হার্ড অ্যাসিড। ঠিক আছে, I- আকারে বড়, সফট বেস। এর আকারে বড় ক্যাটায়ন, সফট অ্যাসিড। আকারে ছোট অ্যানায়ন, হার্ড বেস। তো দেখো ভালো করে বুঝি ব্যাপারটা। ঠিক আছে, আমি এটা তোমাদের সুবিধার জন্য হার্ডটাকে লাল দিয়ে লিখছি, হার্ড অ্যাসিড, আর এটা হচ্ছে হার্ড বেস। তো দেখো হার্ড অ্যাসিড আর হার্ড বেস একে অপরের সঙ্গে যুক্ত হতে চাইবে, তাই না? তাহলে কি হচ্ছে, এরা সহজে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এ সহজেই এর সাথে যুক্ত হয়ে যাবে, কারণ এরা কি হচ্ছে উল্টোটার সাথে লেগে আছে একে অপরের। তাহলে এরা কি আনস্টেবল, আনস্টেবল মানে কি এরা এইভাবে থাকতে চাইবে না, সুযোগ পেলেই ভেঙে যাবে। তখনই দেখছে এখানে যে এ হার্ড আছে, এ হার্ড আছে, বন্ধু পেয়ে গেছে, এ সফট আছে, এ সফট আছে, বন্ধু পেয়ে গেছে। তখন এরা একে অপরের সাথে ছুটে গিয়ে নিজেদের বন্ধুদের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ প্রোডাক্ট পেয়ে গেলাম লিথিয়াম ফ্লোরাইড প্লাস এজিআই, আয়নিক কোভ্যালেন্ট। কথাটা বুঝতে পারছো? তাহলে এই ধরনের এইভাবে আমরা কি করতে পারবো, বুঝতে পারবো যে রিয়াকশনস আমরা কি হচ্ছে হবে কি হবে না। ঠিক একই রকম ভাবে বেরিলিয়াম সালফাইড প্লাস HgCl2,
এটা একে অপরের সাথে হবে কি হবে না। তো দেখো বেরিলিয়াম 2 প্লাস, এক কাছে ছোট দেবার চার্জ বেশি, +1 -2 +1। দেখো এটা কি আকারে ছোট ক্যাটায়ন, দ্যাট ইজ হার্ড অ্যাসিড। ঠিক আছে, আর এটা কি সফট বেশ, আকারে বড় সালফাইড। ঠিক আছে, এটা কি আকারে ছোট অ্যানায়ন, হার্ড বেস। কথা বুঝতে পারছো? আর এটা কি আকারে বড়, কি হচ্ছে মার্কারি, আকারে বড় ক্যাটায়ন, সফট অ্যাসিড। তাহলে অবশ্যই এরাও নিজেদের মধ্যে আনস্টেবল অবস্থায় আছে, হার্ড সফট, সফট হার্ড এইভাবে যুক্ত আছে। তার ফলে এরা কি করবে, একে অপরের সাথে বন্ধুদের সাথে ম্যাচ করার চেষ্টা করবে। দ্যাটস ওয়াই এই রিয়াকশনটাও ঘটবে। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট কি আসলো, BeCl2, BeCl2 আর এই GS, যেহেতু ক্যাটায়নকে আগে লেখা হয় এই না, Hgটাকে আগে লিখলাম, সালফাইডটাকে পরে লিখলাম। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা রিয়াকশনসের প্রেডিকশন করতে হবে, প্রোডাক্ট এবং বিক্রিয়াটা দিবে কি দিবে না, মানে হবে কি হবে না, এই বিক্রিয়াটা বা এই বিক্রিয়াটা এই ধরনের কোশ্চেন্সও দিয়ে থাকা হয়। তো এবার আমাদের যেটা নেক্সট অ্যাপ্লিকেশন দেখব সেটা হচ্ছে স্টেবিলিটি অফ কমপ্লেক্স। ঠিক আছে, স্টেবিলিটি অফ কমপ্লেক্স দেখে নেব। দেখো খুব সোজা হচ্ছে জিনিসটা বুঝতে, শুধু তোমাকে কি করতে হবে, লিস্টটা একটু ভালো করে করে নিতে হবে। ঠিক আছে, স্টেবিলিটি অফ কমপ্লেক্সেস। ঠিক আছে, স্টেবিলিটি অফ কমপ্লেক্সেস, স্টেবিলিটি অফ কমপ্লেক্সেস যদি করতে হয় তো দেখো মানেটা কি, ধরো বলছে কোনটা স্টেবল কমপ্লেক্স, কোনটা আনস্টেবল কমপ্লেক্স, বা কোনটা বেশি স্টেবল, কোনটা কম স্টেবল কমপ্লেক্স। অর্থাৎ স্টেবিলিটি কমপ্লেক্সেস কি আছে, দুটো কমপ্লেক্স দিয়ে দিল, কোনটা বেশি স্টেবল কোনটা কম স্টেবল, বা কোনটা স্টেবল কমপ্লেক্স কোনটা আনস্টেবল কমপ্লেক্স। ফর এক্সাম্পল COF6-3 and COI6-3, এর চার্জ কত, +3, এখানে এর চার্জ কত, অলসো +3। তো CO+3 হার্ড অ্যাসিড। ঠিক আছে, F- অলসো হার্ড বেস, CO3+ হার্ড অ্যাসিড। ঠিক আছে, এদিকে দিয়ে দিলাম এটা, আর I- সফট বেস। তো দেখো হার্ড অ্যাসিড সফট বেস, এটার কম্বিনেশন হচ্ছে এইটা, আর এটা হচ্ছে হার্ড অ্যাসিড হার্ড বেস। তাহলে কে বেশি স্টেবল, পাচ্ছ তো, তারপর নিজেরাই বলতে পারবে। ঠিক আছে, ঠিক যেমন এই লিস্টটা শুধু জানতে হবে কোনটা হার্ড কোনটা সফট। ক্লিয়ার? বাহ, খুব সুন্দর। তাহলে আমার বলার দরকার নেই যে এটা স্টেবল আর এটা আনস্টেবল। আচ্ছা, এবার যেটা পড়বো
সেটা হচ্ছে ধরো বাইডেন্টেড একটা লিগ্যান্ড আছে, কমপ্লেক্সেরই একটা অংশ ওটা, বাইডেন্টেড লিগ্যান্ড আছে। বাইডেন্ট মানে যে লিগ্যান্ড দুটো দাতা পরমাণু থাকে, অর্থাৎ দুজন থাকে যে নিজের ইলেকট্রন পেয়ারকে দান করতে পারবে। এবার সেক্ষেত্রে কোনটা কোন স্পেসিসকে দিবে সেটা আমাদের বুঝতে হবে বা জানতে হবে। আমরা এই HSAB প্রিন্সিপাল দ্বারাও আমরা সেটাকে বুঝে নিতে পারি। তো আমরা দেখে নাও ভালো করে। In case of multidentate ligand, which species attached to which ligand? Which ligand attached to which species? ঠিক আছে, ফর এক্সাম্পল আমি একটা নিলাম, এটা এর মাথায় লোন পেয়ার, এর মাথায় লোন পেয়ার, ঠিক আছে, F2 এটা আছে, ঠিক আছে। এখানে দাতা এটা এটা, এই দুজন ডোনার নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। তো দেখো মনে রাখবে বলছি তোমাদেরকে। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, এর মধ্যে এই দুটোর মধ্যে কোন লিগ্যান্ডটা, দেখো এখানে কি হচ্ছে হার্ড আর দেখো দুজনে ইলেকট্রন দিচ্ছে, তো ইলেকট্রন যে দিতে পারে, লোন পেয়ার যে দিতে পারে সেও কিন্তু বেস হয়, ঠিক আছে। তবে হার্ড না সফট, কোনটা হার্ড বেস কোনটা সফট বেস এটা যদি বুঝতে হয় তাহলে ইলেকট্রন নেগেটিভিটি দেখে নেবে। তো এই দুটোর ইলেকট্রন নেগেটিভিটি তুমি দেখে নিলে বা সাইজও দেখতে পারো, ঠিক আছে। তো অবশ্যই সাইজ এর কম এর বেশি, তাহলে ইলেকট্রন নেগেটিভিটিও এর বেশি। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে হার্ড বেস আর এটা হচ্ছে সফট বেস। ক্লিয়ার? এটা হচ্ছে সফট বেস, এটা হচ্ছে হার্ড বেস। আচ্ছা, এইবার ধরো তোমার দুটো স্পেসিস দিচ্ছে, দুটোর মধ্যে একটা দিচ্ছে। সাপোজ ধরো যদি BF3 দেয়, তাহলে এখানে বোরনের কত +3, ঠিক আছে, বোরনের কি হচ্ছে +3, ঠিক আছে। আর সাপোজ অন্য একটা দিতে পারে H3, এখানে কিন্তু এর -3 বোরনে। তো ব্যাপারটা বুঝবে, এটা হার্ড অ্যাসিড আর এটা সফট অ্যাসিড, ঠিক আছে। এটা হার্ড অ্যাসিড আর এটা সফট অ্যাসিড। এবার দেখো হার্ড অ্যাসিড যদি তোমাকে এটা না দিয়ে এটা দেয়, তাহলে এই দুটোর মধ্যে কে যুক্ত হবে? এটা হার্ড বেসটা, তাই না? তার মানে এই পার্টটা সাথে যুক্ত হবে। বা এই দুটোর মধ্যে এটা না দিয়ে যদি এটা দেয় তাহলে কে যুক্ত হবে? অবশ্যই ফসফরাস লিগ্যান্ডটা ইলেকট্রন ডোনেট করবে, এর সাথে যুক্ত হবে। কথাটা বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে, এই দুরকম দিচ্ছে, যেই লুইস অ্যাসিডটা দেওয়া হবে সেই লুইস অ্যাসিডটা, এটা লুইস বেস এরা, ঠিক আছে, এটা লুইস অ্যাসিড, ঠিক আছে। এই লুইস অ্যাসিডের মধ্যে যে হার্ড অ্যাসিড থাকবে সে হার্ড বেসের সাথে যুক্ত হবে। তো অর্থাৎ কোন লুইস অ্যাসিড দিয়েছে, হার্ড না সফট? যদি হার্ড দেয় তাহলে নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, যদি সফট দেয় তাহলে ফসফরাসের সাথে যুক্ত হচ্ছে। কথাটা বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, কোন ডেন্টেড লিগ্যান্ড কার সাথে যুক্ত হচ্ছে, মানে মাল্টি ডেন্টেড যখন থাকবে তখন এই কোশ্চেনটা অ্যারাইজ হয়। 2 বা 3টা ডেন্টেড যখন থাকবে, ঠিক আছে, তখন কোন
স্পেসিস দিলে কোন লিগ্যান্ডের সাথে যুক্ত হবে। ঠিক আছে, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তাহলে তোমার এইচএসএবি প্রিন্সিপালের এটা কনসেপ্ট এখানে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এইটুকুটাই থাক। নেক্সট ভিডিও আবার দিব কদিনের মধ্যেই আবার। তো থ্যাংকস ফর ওয়াচিং। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে নাও, যত নতুন ভিডিও আপলোড করব, নতুন ক্লাস, নতুন এনার্জি নিয়ে এবং নতুনভাবে কি করব তোমাদের শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।